সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে এসেছি, চাহিদা স্থিতিস্থাপকতা এবং যোগান তত্ত্ব। এইটা আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। তার আগে তোমাদেরকে সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে দুর্যোগকালীন সময়ে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা করেছে তোমাদের ক্লাসের, তাতে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তোমরা এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে আমরা মাইক্রো ইকোনমিক্স পড়ছিলাম, তোমরা তোমরা অবগত আছো। এবং আজকে আমাদের 6 নম্বর ক্লাস, ষষ্ঠ ক্লাস। আজকে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে হলো চাহিদা স্থিতিস্থাপকতা, এবং সাপ্লাই থিওরি মানে যোগান তত্ত্ব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচ্য সূচি কিভাবে সাজিয়েছি, আমাদের আজকে আলোচনার ঝুড়িতে কি বিষয়গুলো আছে সেগুলো আমরা এক ঝলক দেখে নিই, তারপর আমরা মূল আলোচনা পর্বে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যে বিষয়টা ছিল, দেখো আমাদের আজকে আলোচনার শেষে তোমরা যা শিখতে পারবে, চাহিদা রেখার প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। চাহিদা রেখার প্রকৃতিটা কিরকম, চাহিদা স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, দাম স্থিতিস্থাপকতার পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, এবং যোগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। যোগান রেখা অঙ্কন, বাজার যোগান রেখা অঙ্কন করতে পারবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য সূচি। তাহলে আমরা এই আলোচ্য সূচিগুলো শিক্ষণ ফল, মানে এগুলো শিক্ষণ ফল, আমরা আলোচনা শেষে এগুলো শিখতে পারবো। তাহলে এগুলো আমরা আস্তে আস্তে আমরা আগাই। তাহলে প্রথমেই দেখি, আমরা যেহেতু 5 নম্বর ক্লাসে আমরা যোগান সম্পর্কে, যোগান তত্ত্ব এগুলো আলোচনা করেছি, এখন আমরা দেখি চাহিদা, ডিমান্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। ডিমান্ড নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং এই ডিমান্ড হলো চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন, সেই বিষয়টি আমরা আজকে দেখব। তাহলে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা গত ক্লাসেও দেখেছি চাহিদা রেখা, ডিমান্ড রেখা সব সময় আমাদের ডান দিকে নিম্নগামী হয়, ঋণাত্মক। তার মানে হয় হলো দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। এইটা আমরা দেখেছি যে কোনো দ্রব্যের, এই যে এক্স দ্রব্যের যদি আমরা দাম P3 থাকে তাহলে ডিমান্ড Q1, P2 হলে Q2, P1 হলে Q3। তাহলে দাম কমার সাথে সাথে আমাদের চাহিদাগুলো বাড়ছে, ডান দিকে নিম্নগামী হচ্ছে। তাহলে কারণ কি? কারণ হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এক নম্বর কারণ হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা কেন হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমাদের কি হলো, অতিরিক্ত একক গ্রহণ করার ফলে আমাদের মার্জিনাল ইউটিলিটি কমতে থাকে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে বলেই ডান দিকে নিম্নগামী হয়, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখাও ডান দিকে নিম্নগামী। আয় প্রভাবের কারণে আয় বাড়লে আমাদের ভোগ বাড়ে। আয় যেহেতু আমাদের সুনির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে, ফিক্স থাকে, সেহেতু ওই আয়ের মধ্যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়। তার মানে আয় ইচ্ছা করলে আমরা বাড়াতে পারি না। পরিবর্তক প্রভাবের কারণে, পরিবর্তক মানে অন্য পণ্যের দামের উপর এই চাহিদাটা নির্ভর করে। এই পরিবর্তক প্রভাবের, আমরা গত ক্লাসেই পরিবর্তক প্রভাব এবং বিকল্প প্রভাব আমরা দেখেছি। পরিবর্তক প্রভাবের কারণে আমাদের ডান দিকে নিম্নগামী হয়। চাহিদার বিধির প্রভাব, ল অফ ডিমান্ড, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। চাহিদা বিধির প্রভাবে ডান দিকে হয়। চাহিদা বৃদ্ধিতেই ছিল, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দ্রব্যের বিভিন্ন ব্যবহারের কারণে এই কারণে হয়, এবং ক্রেতার সংখ্যা পরিবর্তন হলে এই ধরনের ঘটনাটা ঘটে। এই সব কারণেই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। ক্লিয়ার? বোঝা গেছে? এখন চাহিদা স্থিতিস্থাপকতার ধারণা আমরা ব্যাখ্যা করব। তাহলে চাহিদা স্থিতিস্থাপক বিষয়টা কি? স্থিতিস্থাপক তার মানে একটা পূর্বের অবস্থার পরিবর্তন। তাহলে স্থিতিস্থাপকতার মূল ধারণা যে কোনো একটা ভেরিয়েবলের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য একটা
ভেরিয়েবলের যদি আপেক্ষিক পরিবর্তন কতটুকু হয় এইটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেইটা স্থিতিস্থাপকতা বলে। যে রাবার দেখো টেনে ছেড়ে দিলে আমরা আবার চলে আসি, তার মানে ওই জায়গাতে ফিরে আসি। স্থিতিস্থাপকতা আছে, রাবার ইলাস্টিসিটি ওইখান থেকে আসছে। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদা স্থিতিস্থাপকতার ইংরেজি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি মানে আমার টানলেও স্বাভাবিক পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা কোন কার বেশি। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে তিন ধরনের মেজারমেন্ট, একটা দাম স্থিতিস্থাপকতা, একটা আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি মানে ক্রস স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা তিন ভাগে আমরা ভাগ করছি, তিন ভাবেই আমরা সেটা ব্যাখ্যা করব। এক নম্বর দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কি বললাম, দাম স্থিতিস্থাপকতা কি হবে, দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদা যদি আপেক্ষিক পরিবর্তন ঘটে তাহলে সেটা বলে দাম স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ প্রাইস মানে চাহিদা দাম স্থিতিস্থাপকতা। তার মানে মূল কথাটা কি, দামের সাথে চাহিদার সম্পর্ক আছে। কোন দ্রব্যের দামের যে আপেক্ষিক পরিবর্তন কি হারে পরিবর্তন হচ্ছে তার উপর চাহিদা কি হারে পরিবর্তন হচ্ছে। দাম 50% হারে পরিবর্তন হচ্ছে, চাহিদা 50% হারে পরিবর্তন নাও হতে পারে, কম বেশি হতে পারে। তাহলে চাহিদার পরিবর্তন, দামের পরিবর্তন যে হারে হবে চাহিদা সে হারে পরিবর্তন নাও হতে পারে সমান হারে, তাহলে কম বেশি হারে পরিবর্তন হতে পারে। তাহলে যে হারেই পরিবর্তন হোক না কেন, যে হারেই পরিবর্তন হোক না কেন, দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন ঘটে সেটা মেজারমেন্ট করি তাহলেই সেটাকে দাম স্থিতিস্থাপক বলে, দ্রুত বা ধীর গতিতে যাই হোক। তাহলে আমরা সূত্রটা কি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা মানে চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাগ দামের আপেক্ষিক পরিবর্তন। তার মানে চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করলে আমরা এই জিনিসটা পাবো। তাহলে এইটা ভাঙলে কি হয়, চাহিদার পরিবর্তন ডিভাইডেড মূল চাহিদা, মূল চাহিদা থেকে কতটুকু গেছে সেটা, আর দামের পরিবর্তন ডিভাইডেড মূল দাম। এটাকে এই যে ডেল্টা কিউ মানে পরিবর্তন, আর ইপি ইলাস্টিসিটি অফ প্রাইস, আর ডেল্টা পি এটা এখানে গুণ দিয়ে উল্টায় দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী এই যে দেখো এখানে আমি কার্সার ধরেছি, মাঝখানে এই যে ভাগ চিহ্ন আছে, ভাগকে যদি গুণ করে দিই তাহলে এইটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, এইটা একটু লক্ষ্য করো এটা কিভাবে হলো। তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস এখানে ছিল দামের, চাহিদার পরিবর্তন আপেক্ষিক পরিবর্তন কিউ ডিভাইডেড কিউ, ঠিক আছে, আর ভাগ ছিল আমাদের ডেল্টা পি ডিভাইডেড পি। প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটু স্লাইডে আসি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস সমান সমান কোয়ান্টিটি, তার মানে চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড কোয়ান্টিটি আগের অবস্থা, এখান থেকে এখানে কতটুকু পরিবর্তন হয়েছে, আমার বেস ডিভাইডেড পরিবর্তন, আর প্রাইস মূল প্রাইস, প্রাইস থেকে পরিবর্তিত প্রাইস বাদ দিলে তাহলে ডেল্টা প্রাইস। তাহলে এই ডেল্টা প্রাইস পরিবর্তনের হার, তাহলে এই জায়গাতে কি রকম হবে, তাহলে এইটা যদি করি ডেল্টা কিউ ডিভাইডেড কিউ গুণ পি ডিভাইডেড ডেল্টা পি এইরকম তো। তাহলে এইটাকে আমরা ভাগ করব কি, এইটা যদি এপার নিয়ে আসি আর এটা এপার নিয়ে আসি তাহলে ডেল্টা কিউ এটা পরিবর্তন ডেল্টা পি গুণ পি ডিভাইডেড কিউ এইভাবে লেখা যায়। তাহলে আমি স্লাইডে এইটা ব্যবহার করেছি, এখান থেকে এইটা নিয়ে আসছি এখানে জানবে, তাহলে এইভাবে লেখা যায়। তাহলে ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন, ডেল্টা পি প্রাইসের পরিবর্তন গুণ পি প্রাইস ডিভাইডেড কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে এখন তোমরা আসো দেখো কি রকম হচ্ছে। এখানে এই যে দেখো এই জায়গাতে আমরা এই জিনিসটা করেছি। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার কি পরিবর্তন হচ্ছে, আয়ের পরিবর্তন, আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা কি, আয়ের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে, আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। তাহলে তোমার যদি আয় বাড়ে তাহলে চাহিদা বাড়বে তোমার প্রোডাক্টের। তাহলে আয়ের যে হারে বাড়ছে
আপেক্ষিক পরিবর্তনের সাথে চাহিদার আপেক্ষিক পরিবর্তন কতটুকু হচ্ছে। কথা কি বোঝা গেল? তার মানে আমার আয় যে হারে বাড়ছে, আমার আগে ৫,০০০ টাকা আয় ছিল, এখন ৮,০০০ টাকা আয় হয়েছে। তাহলে ৫ আর ৮ মাঝখানে কত? তাহলে ৩,০০০। তাহলে ৩,০০০ পরিবর্তন হলো। তাহলে এই পরিবর্তন কত হারে হলো? তাহলে এটাই পরিবর্তন, পরিবর্তিত ডেল্টা, ডেল্টা ওয়াই এখানে আই, ওয়াই দ্বারা আই কে বোঝানো হয়েছে আর কিউ। তাহলে আমার চাহিদা কতখানি পরিবর্তন হলো। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে দেখো চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ ডিভাইডেড কিউ ভাগ ডেল্টা ওয়াই, ওয়াই দ্বারা হলো আই, আই এর পরিবর্তন, পরিবর্তিত আই ডিভাইডেড আই। তাহলে এইটাকে ওই যে উল্টায় দিলে, ভাগটাকে উল্টায় দিলে সেভাবে নিয়ে আসলাম ডেল্টা গুলো, ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা ওয়াই ডিভাইডেড ডেল্টা কিউ, এইভাবে আই। তাহলে আই স্থিতিস্থাপকতার মূল বিষয় কি? আয়ের পরিবর্তনের সাথে চাহিদা কি রকম পরিবর্তন হচ্ছে সেইটা। ক্লিয়ার? এখন আমরা পরের বিষয়ে আসি, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো মূল বিষয় হলো পরিবর্তিত পরিবর্তক বা পরিপূরক। তার মানে কি আমরা ছিলাম সাবস্টিটিউট বা কমপ্লিমেন্ট, মানে বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্য। এই দুটা দ্রব্যের দামের উপর তো চাহিদা নির্ভর করে। আমরা আগের আগের ক্লাসে, পঞ্চম ক্লাসে আমরা এই বিষয়টা দেখেছি। তাহলে পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের শতকরা পরিবর্তন এর উপর তোমার কোন নির্দিষ্ট পণ্যের চাহিদার পরিবর্তন কি রকম হচ্ছে সেইটা নির্ধারণ করাটাই হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ক্রস, মানে হয় পরিবর্তক না হয় পরিপূরক। কোন দ্রব্য যদি পরিবর্তক বা পরিপূরক হয় তাহলে পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই নির্দিষ্ট পণ্যের চাহিদার কি পরিবর্তন হচ্ছে, আর যদি পরিপূরক হয় তাহলে পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই নির্দিষ্ট পণ্যের চাহিদার কি পরিবর্তন হচ্ছে। এটা যখন শতকরা হারে মেজারমেন্ট করব তখন সেটাকে আমরা বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? এখন মূল বিষয় হলো দেখো ইসি, ইলাস্টিসিটি ক্রস, মানে আড়াআড়ি। এক্স দ্রব্যের শতকরা পরিবর্তন ডিভাইডেড ওয়াই দ্রব্যের শতকরা পরিবর্তন। তাহলে ওয়াই দ্রব্য হয় পরিবর্তক দ্রব্য, না হলে পরিপূরক দ্রব্য, এর উপর এক্স দ্রব্য নির্ভর করছে। তাহলে এক্স দ্রব্যের আমার যে চাহিদাটা নির্ভর করছে, ওয়াই দ্রব্য হয় পরিবর্তক দ্রব্য না হলে পরিপূরক দ্রব্য, এর শতকরা পরিবর্তন যদি হয় তাহলে সেটা হবে আড়াআড়ি। তাহলে দেখো ক্রস কিভাবে হতে পারে, ডেল্টা কিউ এক্স, তাহলে এক্স দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন কিউ দ্বারা পরিবর্তন, আর কিউ এক্স এক্স দ্রব্যের চাহিদা, ভাগ ডেল্টা পি ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, এটা বিকল্প হতে পারে পরিবর্তক হতে পারে, আর ওয়াই দ্রব্যের দাম। তাহলে এটাকে ভাগটাকে গুণ করে দিলাম, দিয়ে উল্টায় দিলাম, তাহলে এইভাবে আমরা ডেল্টা গুলোকে একদিকে করে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা স্থিতিস্থাপকতা যে তিন ধরনের, ঠিক আছে, তাহলে তিন ধরনের স্থিতিস্থাপকতা আমরা এটা দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে আসি পরবর্তী স্লাইডে। এখন এই যে দাম স্থিতিস্থাপকতা, আমরা প্রথমে কি পড়েছিলাম? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি, তিন ধরনের স্থিতিস্থাপকতা আমরা পড়লাম। দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি। এখন আমরা দেখব এই দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দাম স্থিতিস্থাপকতা আবার 5 রকমের। এই দাম স্থিতিস্থাপকতা ওই যে বলেছিলাম, দাম, পণ্যের দাম বাড়লে বা কমলে একই হারে চাহিদা পরিবর্তন হয় না। কি বলেছিলাম? প্রথমে আমার কোনো দ্রব্যের যদি দাম বাড়ে, যেন লবণের দাম বাড়া বা কমলেই কিন্তু এক রকমের চাহিদা তোমার খুব পরিবর্তন হবে না, কিন্তু অন্য দ্রব্যের দাম কমা বাড়ার ক্ষেত্রে কিন্তু এক এক দ্রব্যের ক্ষেত্রে এক এক রকমের হয়। তাহলে দাম বাড়া বা কমার সাথে যে হারে বাড়ে সে হারেই কিন্তু চাহিদা বাড়ে বা কমে না। এই কারণে স্থিতিস্থাপকতাকে, দাম স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 5 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটা একটা করে ভাগ আমরা আলোচনা করি আসি। তাহলে 1 নাম্বার হলো একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। তার মানে দামের পরিবর্তন যে হারে হয় তার চেয়ে যদি চাহিদার পরিবর্তন বেশি হারে হয় তখন এই ঘটনাটা ঘটে।
কি বললাম, দাম স্থিতি একক অপেক্ষা বেশি, মানে দাম যদি 1% বাড়ে আর চাহিদা যদি একের অধিক হারে বাড়ে তখন দাম বেশি হারে বাড়তে হবে। তার মানে হলো দামের পরিবর্তনের হারের চেয়ে আমার চাহিদার পরিবর্তনের হার অবশ্যই বেশি হবে যখন, তখন একক অপেক্ষা বেশি। এখানে হলো ইডি ইলাস্টিসিটি অফ ডিমান্ড গ্রেটার দেন 1। তার মানে এইরকম ক্ষেত্রে যে জিনিসটা হবে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে একের চেয়ে বেশি। শিক্ষার্থী বোঝা যাচ্ছে? এইরকম হবে একের চেয়ে বেশি। তাহলে এখানে চিত্রটা দেখো, তাহলে বোঝা যাবে এই যে P1 থেকে কমে P2 হয়েছে দাম, তাহলে এইটুকু ডিফারেন্স দেখো M1 থেকে M2 হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু স্লাইডে বোর্ডে আসি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো আরো। তাহলে আমরা কি বলেছি, একক অপেক্ষা বেশি, তাহলে দাম যে হারে পরিবর্তন হয় তার চেয়ে চাহিদা বেশি হারে পরিবর্তন হয়। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এই ডি ডি ড্যাশ y0 x, ঠিক আছে, x p1 p2 q1 q2। তাহলে প্রিয় শিক্ষার্থী, মূল ব্যাপারটা হলো একক অপেক্ষা বেশি। তাহলে একক অপেক্ষা বেশি মানে আমাদের সূত্রে কি ছিল, চাহিদার পরিবর্তন ডিভাইডেড দামের পরিবর্তন, শতকরা পরিবর্তন, এটাই তো ছিল। তাহলে আমরা এই ইয়েটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, প্রমাণ করতে পারি, জ্যামিতিক করতে পারি, আবার অঙ্ক দিয়েও করতে পারি, উদাহরণ দিয়ে অঙ্ক। তাহলে গাণিতিক ভাবে, জ্যামিতিক ভাবে বা থিওরিটিক্যাল প্রমাণ করতে পারি, ঠিক আছে। আবার যারা ম্যাথমেটিক্যাল ভালো বোঝো, ডিফারেন্সিয়েশন, এই যে এটা আমরা ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাস ব্যবহার করেও এটা করতে পারি। তাই আমি আলোচনার সুবিধার্থে আমি ক্যালকুলাসে যাচ্ছি না, আমরা তাত্ত্বিক ভাবে, কনসেপ্ট ভাবে, জ্যামিতিক ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারো। বিষয়টা হলো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ইজি ভাবে নাও, রিল্যাক্স মোডে খালি জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের ক্লিয়ার। তুমি লেখার সময় নিজের মতো বইয়ে কি আছে সেটা ব্যাপার না, তুমি কনসেপ্টটা, মূল কনসেপ্টটা বুঝলে সেইভাবে তুমি বলতে পারবে, লিখতে পারবে। তাহলে মূল ব্যাপারটা হলো কি, আমাদের স্থিতিস্থাপকতার সূত্র ছিল কি, মানে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড দামের শতকরা পরিবর্তন। তাহলে দেখো মূল বিষয়টা হচ্ছে কি, তাহলে এখান থেকে এখানে পরিবর্তন দেখো যেরকম হয়েছে, এখানে পরিবর্তনটা বেশি হয়েছে, দাম কমে যখন P2 হয়েছে, Q থেকে Q1 এর পরিবর্তনটা কিন্তু বেশি হয়েছে। তাহলে যেহেতু এটা বেশি হয়েছে, এটা উপরে থাকবে, তাহলে কি হবে, তাহলে বেশি হবে। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ছিল কি, চাহিদার শতকরা পরিবর্তন, পার্সেন্টেজ অফ ডিমান্ড ডিভাইড পার্সেন্টেজ অফ প্রাইস, এইটাই তো সূত্র ছিল, মূল সূত্র। তাহলে এখানে যে পরিবর্তন, এখান থেকে এখানে পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই পরিবর্তন যত বেশি হয়েছে, এই পরিবর্তন কিন্তু তার চেয়ে কম হয়েছে। তাহলে এই পরিবর্তন এখানে নিচে আর এই পরিবর্তনটা উপরে, তাহলে এটা যদি বেশি হয়েছে একের উপরই তো আসবে। তাহলে ইলাস্টিসিটি ডিমান্ড হলো একের চেয়ে গ্রেটার দেন হবে, একের চেয়ে বেশি হবে, কারণ উপরে বেশি সংখ্যা আছে, বড় যদি হয়, এখানে যদি 1% হয় তাহলে এটা তার চেয়ে তো বেশি, তাহলে 1 পয়েন্ট সামথিং, তাহলে বেশি হবে। তাহলে উপরের সংখ্যা বেশি হলে তো বেশি হবে ইলাস্টিসিটি, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কম গ্যাপ, এখানে বেশি গ্যাপ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসি পরেরটায়। তাহলে একক অপেক্ষা বেশি বোঝা গেল, আমরা একক অপেক্ষা কম, তারই উল্টাটা। তাহলে একক অপেক্ষা কম যদি হয়, তাহলে চাহিদা, দাম যে হারে বাড়বে চাহিদা তার চেয়ে কম হারে বাড়বে, উল্টা, মানে দাম বেশি হারে বাড়ছে আর চাহিদা কম হারে বাড়ছে। তাহলে চাহিদা কম হারে বাড়লে উপরে ছোট ভ্যালু, আর নিচে হলে দাম বেশি হারে বাড়ছে, নিচে বেশি ভ্যালু। তাহলে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে একের কম হবে, তো কম হবে না? তাহলে সেখানে হবে কি, ইলাস্টিসিটি ডিমান্ড হলো এই জায়গাতে উল্টা হয়ে আসবে,
এখানে কি রকম একক অপেক্ষা কম। শিক্ষার্থী দেখা যাচ্ছে এক অপেক্ষা কম হবে। তাহলে এখানে দেখো চিত্রটা লক্ষ্য করো P1 থেকে P2 এখানের যে গ্যাপ, এই গ্যাপটা অনেক বড় পরিবর্তন, আর উল্টা দেখো M1 থেকে M2 এর ডিফারেন্সটা ছোট। তাহলে M1 থেকে M2 এর ডিফারেন্সটা উপরে থাকবে আর নিচে থাকবে P1 থেকে P2 এর ডিফারেন্স। তাহলে P1 থেকে এটা দাম নিচে থাকবে, দামের পরিবর্তন। তাহলে P1 থেকে P2 এর যে ডিফারেন্স নিচে থাকবে, তাহলে এখানে বড় সংখ্যা থাকছে আর উপরে থাকছে M1 থেকে M2, তাহলে ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা যদি ভাগ দিই তাহলে একই চেয়ে তো কমই হবে। তুমি যদি গাণিতিক ভাবেও করো তাও তাই হবে। তাহলে তার কারণে চিত্রটা এইরকম হয়েছে, এই যে ডিডি এরকম চিত্র হয়েছে। তাহলে একক অপেক্ষা কম স্থিতিস্থাপক হবে। তাহলে দাম যে হারে বাড়ছে, চাহিদা দাম যে হারে কমছে, চাহিদা সে হারে বাড়ছে না, তাহলে একক অপেক্ষা কম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এটা ধরতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে আসি। একক স্থিতিস্থাপক। তাহলে একক স্থিতিস্থাপক কি? সমান। এখানে কি দাম যে হারে বাড়ছে বা কমছে, চাহিদা সে হারে বাড়ছে বা কমছে, তাহলে তাহলে সমান সমান হবে। উপরের পরিবর্তন যদি 100% হয়, নিচেও পরিবর্তন 100, উপরে 50%, নিচেও 50%। এখন দেখো এই যে P থেকে P1 থেকে P2 এখানে কমে গেছে, এখানে যে গ্যাপ আর M1 থেকে M2 এর গ্যাপ তখন বেড়ে গেছে। তাহলে P1 থেকে P2 এ কমে আসছে দাম আর চাহিদা বাড়ছে। এখানে P1 থেকে P2 এর পরিবর্তনের হার যা, M1 থেকে M2 এর পরিবর্তন হার সমান হবে। সমান যদি হয় তাহলে M1 থেকে M2 উপরে থাকবে আর P1 থেকে P2 নিচে থাকবে। তাহলে এইটা যে নিচে M1 থেকে M2 এর যে পরিবর্তন যেভাবে হবে, যে পার্সেন্ট, যদি 50% হয় তাহলে প্রাইস অফ 50%, তাহলে সমান সমান। উপরে এবং নিচে সমান হলে কি হবে? একই হবে। 50 কে 50 দিয়ে ভাগ দিলে কি হবে? 5 কে 5 দিয়ে ভাগ দিলে কি হবে? 10 কে 10 দিয়ে ভাগ দিলে কি একই হবে। তাহলে এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হবে? 1, মানে সমান সমান। একক স্থিতিস্থাপক, একের সমান, মানে দাম যে হারে বাড়ছে বা কমছে, চাহিদারও পরিবর্তন সেভাবেই হচ্ছে। তাহলে ক্লিয়ার? একক স্থিতিস্থাপক। এখন শূন্য বা সম্পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, শূন্য বা সম্পূর্ণ স্থিতিস্থাপক। এখন এক্ষেত্রে শূন্য বা সম্পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে যে জিনিসটা হয়, দাম যতই পরিবর্তন হোক না কেন, চাহিদার কোনো পরিবর্তন হয় না। এই রকম ক্ষেত্রকে বলা হয় শূন্য স্থিতিস্থাপক। দাম বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাতে আমার চাহিদার কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো P3 ছিল দাম, P2 হলো, একই থাকলো D1, উপর দিকে বাড়ছে। P1 হলো তাও, P1 থেকে যদি P2 কমে যায় তাও যে চাহিদা, P2 থেকে P3 কমে যাচ্ছে, চাহিদা একই। তার মানে দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তনই হচ্ছে না, তাহলে শূন্য। কথা কি বোঝা গেল? আমার ডিমান্ড যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই ডিমান্ডের, মানে চেঞ্জ অফ ডিমান্ড, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে না হলে কি হবে? যেরকম যদি পরিবর্তন যদি শূন্য হয়, প্রিয় শিক্ষার্থী, শূন্যকে যে সংখ্যা দ্বারাই আমরা ভাগ করি না কেন সেটা শূন্যই হবে। তাহলে যদি আমার উপরে পরিবর্তন যদি একটু দেখাই বোর্ডে তোমাদের, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে এখানে ছিল কি পার্সেন্টেজ অফ ডিমান্ড চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ অফ ডিমান্ড divided percentage change in price. ডিমান্ড হলো চেঞ্জ 0, ডিভাইডেড ধরো পার্সেন্টেজ চেঞ্জ হলো 20%। এটা ভাগ দিলে কি হবে? 20 দ্বারা যদি আমরা ভাগ করি, কোন সংখ্যা দ্বারা যদি শূন্যকে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমাদের সেটা
ওটাই থাকে, কোনো চেঞ্জ হয় না। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো তাহলে দেখা যাচ্ছে এখানে শূন্যকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, শূন্যকে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তাহলে উপরে যদি শূন্য, উপরে যদি ডিমান্ডের কোনো চেঞ্জ না হয় তাহলে পরিবর্তন শূন্য হয়ে যায়, এবং শূন্যকে যদি আমরা দামে যতই পরিবর্তন হোক দিয়ে ভাগ করি কোনো হয় না, শূন্য। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড তখন সেক্ষেত্রে আমাদের শূন্য হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক তোমরা বুঝতে পারলে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে মূল বিষয় হলো অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক, আগে ছিল সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে অসীম, অসীমের কি? দামের কোনো পরিবর্তন নাই কিন্তু চাহিদার পরিবর্তন ঘটে গেছে। দামের কোনো পরিবর্তন নাই, দামের সূক্ষ্ম পরিবর্তন বা কোনো পরিবর্তনই নাই, সেক্ষেত্রে যদি চাহিদার পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হয় হলো ডিমান্ড অস্থিতি। অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক, সেখানে কি হয়? সেখানে ডিমান্ড হয় এইরকম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান ইনফিনিটি। শিক্ষার্থী, সেই সময় ইনফিনিটিভ হয়ে যায়। দেখো দাম পি, পি পরিমাণ দাম, সেক্ষেত্রে ডিমান্ড M1 M2 M3, ডিমান্ড বাড়লেও দামের কোনো পরিবর্তন হচ্ছে না, দাম ফিক্সড। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস সরকারি গুডস বা অনেক গুডসেরই থাকে, সেগুলো দামে কোনো পরিবর্তন না হলেও ডিমান্ড বাড়তে থাকে। এটা কেন হয়? এটা মূল বিষয় হলো ডিমান্ড উপরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে ধরো এই ইয়েটাই, তাহলে আমরা দেখো কিরকম হচ্ছে, আমরা আসি, আমরা ইয়েতে আসি, বোর্ডে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি ইনফিনিটিভ হয় কিরকম, তাহলে চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ অফ ডিমান্ড, ডিমান্ডের পরিবর্তন হচ্ছে। ধরো ডিমান্ড 20% পরিবর্তন হয়েছে, 20, আর আমার প্রাইসের কোনো পরিবর্তন নাই, নিচেরটা প্রাইস আর প্রাইস হলো 0, 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ দেওয়া যায় তাহলে সেটা কি আসে? সেটা ইনফিনিটিভ আসে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ দিই, 1 2 4 যে কোনো সংখ্যাকে, তাহলে নিউমেরিক সংখ্যাকে, তাহলে সেটা ইনফিনিটিভ আসে। তাহলে তার মানে আমার প্রাইসে কোনো, নিচে প্রাইসের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে 0 পরিবর্তন, আর উপরে ডিমান্ডের যতই পরিবর্তন হোক তাকে ভাগ দিলে ইনফিনিটিভ। তোমরা ক্যালকুলেটরে ট্রাই করে দেখো, এটা ইনফিনিটিভ আসবে ক্যালকুলেটরে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ আমরা দেখো চাহিদা স্থিতিস্থাপকতার যে একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা কম, এককের সমান এবং সসীম শূন্য স্থিতিস্থাপক এবং অসীম স্থিতিস্থাপক, এইটা আমরা দেখলাম, 5 প্রকারের দেখলাম। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে চাহিদার যে স্থিতিস্থাপকতা, এইটা আমরা আলোচনা আমরা শেষ করলাম। আমরা চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতিগুলো, এই যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যে আমরা 5টা স্থিতিস্থাপকতা আমরা পড়লাম, এটা পরিমাপের পদ্ধতি আবার 3 রকমের। একটা মোট আয় বা মোট ব্যয় পদ্ধতি, আয় ব্যয় পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা যায়, সংখ্যা সূচক বা শতকরা পদ্ধতিতে করা যায়, জ্যামিতিক বা রেখাচিত্রের মাধ্যমে করা যায়। আমরা যে এটা বললাম, আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করলাম, সংখ্যা সূচক বা শতকরা, এই যে পার্সেন্টেজ এলো শতকরা, এটা সংখ্যা সূচক। প্রিয় শিক্ষার্থী, আমরা যে 3টা পদ্ধতি, আয় ব্যয় দিয়েও এত টাকা আয় এত টাকা ব্যয়, এইভাবে উদাহরণ দিয়ে আমরা পরিমাপ করতে পারি সংখ্যা দিয়ে। আর একটা কি করেছিলাম আমরা, যে শতকরা হারে, এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন, এবার শতকরা, এই সূত্র ব্যবহার করে এটা শতকরা পদ্ধতি, ঠিক আছে, শতকরা পদ্ধতি। আর একটা ছিল আমাদের জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি আমরা যেটা দেখালাম সেটা হলো এইরকম দেখালাম না, এইরকম দেখালাম, এই যে এখানে পরিবর্তন আর এখানে পরিবর্তন, এটা হলো জ্যামিতিক, জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করতে পারি। আবার আমরা পার্সেন্টেজ ভাবেও পরিবর্তন করতে পারি, এই যে সংখ্যা সূচক শতকরা এবং মোট আয় ব্যয় দিয়েও হিসাব করা যায়, 3 ভাবে করা যায়। এটা বইয়ে আছে, তোমরা একটু দেখে নিও।
আমাদের সময় অল্প, আমাদের অনেক টপিক আছে, আমাদের আগাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। সাপ্লাই। তাহলে সাপ্লাই কি? তাহলে আমরা সাপ্লাইটা কি? সাপ্লাই অর্থ হলো যোগান। তাহলে যোগানের বিষয়টা কিন্তু আমাদের এখন দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে যোগান বলতে কি বোঝায়? যোগানের বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন আলোচনা। তাহলে মেয়ার্স কি বলছে? অধ্যাপক মেয়ার্স কোন নির্দিষ্ট সময়ে একটি সম্ভাব্য দামে কোন দ্রব্যে যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকে যোগান বলে। তার মানে যারা উৎপাদন করে তারা সাপ্লাই দেয়। তাহলে তারা যে দামে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হলো যোগান। একটা উদাহরণ বলি প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকেরই বাড়ি গ্রামে গঞ্জে, তোমাদের অনেক ফসল হয়, ধান, গম, বিভিন্ন পণ্য হয়। এখন ধরো যে ধানের সিজনে অঘ্রাণ বা জ্যৈষ্ঠ মাসে ধান হয়েছে, এখন ধরো কারো বাড়িতে 100 মণ ধান হয়েছে। তা বাড়িতে 100 মণ ধান হলে 100 মণ ধানই কি বিক্রি করে ফেলে? তা ফেলে না। তাহলে কি করে? 100 মণ ধানের মধ্যে ধরো 30 মণ ধান খাওয়ারের জন্য রেখে দিয়েছে। রেখে দিলে তাহলে আগে থাকে 70 মণ। তাহলে 70 মণ ধান কি একদিনে বিক্রি করে? অনেকে করে বা অনেকে করে না, 5 মণ 7 মণ বিভিন্ন ভাবে। ধরো যে এক সপ্তাহের মধ্যে একটা হাটে সে 5 মণ ধান বিক্রির জন্য প্রস্তুত আছে। তাহলে তার মোট ধান ছিল 130 মণ খাবারের জন্য 70 মণ। এই 70 মণ বিক্রয়যোগ্য ধানের মধ্যে 5 মণ সে সরবরাহ করছে। তাহলে 5 মণ হলো সাপ্লাই। তাহলে বোঝা গেল? তাহলে তার বিক্রয়যোগ্য যে ধান ছিল তার মধ্যে যতটুক সে বিক্রি করতে, দাম বাড়বে মনে করছে, এজন্য এই হাটে দেবে না, পরের হাটে আবার বিক্রি করবে। তাহলে এইরকম যদি হয়, যতটুক বিক্রয়ের জন্য উপযোগী আছে কিন্তু সবগুলো বিক্রয়ের জন্য সে প্রস্তুত নয়, বিক্রয় করতে রাজি নয়, যতটুকু রাজি ততটুকু হলো সাপ্লাই। তাহলে ফার্মের নির্দিষ্ট দাম, আর পরে রেগুলেটর কি বলছে? কোন ফার্মের নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাই যোগান। মানে একটা দাম বলেছো, ধরো 800 টাকা, 1000 টাকা মণ, 1000 টাকায় 5 মণ বিক্রি করে না বাবা, আরো দাম বাড়বে। তাহলে ধরো যে 1100 টাকা মণ, তখন আমি বলছি না আমি তাহলে 10 মণ দেব, কিন্তু বিক্রয়যোগ্য ধান আরো আছে, কিন্তু তার মধ্যে সে সেটা দিবে। তাহলে এইটাই হলো যোগান, মানে যতটুকু সে বিক্রয় করতে প্রস্তুত আছে। তাহলে মজুদ কি? কোন দ্রব্যে বিক্রয়যোগ্য মোট পরিমাণ। ওই যে বললাম, তুমি 100 মণ যদি ধান পাও, 30 মণ খাওয়ারের জন্য রেখে দিলে 70 মণ ধান ধরো তুমি বিক্রি করতে রাজি আছো, প্রস্তুত আছো। তাহলে বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কত তোমার? তাহলে 70 মণ। তাহলে 70 মণ হলো মজুদ। আর 70 মণ মজুদের মধ্যে তুমি বিক্রি করতে চাচ্ছ হাটে 5 মণ বা 10 মণ, তাহলে ওটা হলো যোগান। তাহলে টোটাল মজুদ হলো 70 মণ, আর তুমি যোগান দিচ্ছ 5 মণ বা 10 মণ। তাহলে বোঝা গেল মজুদ কি? তুমি যতটুকু বিক্রয়, 100 মণই কিন্তু মজুদ নয়। 100 মণের জন্য খাওয়ার জন্য যদি তুমি 30 মণ আলাদা করে নাও, বা মনে করছো তুমি খাবে না, এই ধানের গোটাটাই বিক্রি করবে, তাহলে গোটাটাই মজুদ। তাহলে যতটুকু বিক্রয়যোগ্য মনে করছো সেটা হলো মজুদ, আর মজুদের যতটুকু আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত আছি যে দামে যে সময়ে, ওইটা হলো যোগান। তাহলে বিভিন্ন সময়ে যোগান বিভিন্ন রকম হয়। তাহলে আমরা আসি যোগান সূচি। তাহলে যোগান সূচিটা কি রকম? আমরা যোগান সূচিতে যখন দাম কমে, দাম বাড়ে, তখন যোগান বাড়ে। মানে উল্টা, চাহিদার উল্টা। দাম যখন বাড়বে তখন বিক্রেতা বিক্রি করতে চাইবে বেশি। 4 টাকা দাম তখন 5 বেচছে, যখন 6 টাকা দাম 7 বেচতে রাজি আছে, 8, 8, 10, 13। তোমরা দেখবে যখন ধানের দাম বাড়ে তখন কৃষকেরা ধান বিক্রয়ের জন্য আগ্রহী হয়, মানে বেশি বেশি ধান বেচতে চায়। দাম বাড়ছে তখন আমি বেচবো, কম দামে আমি বেচবো না। কম দামে সাধারণত উৎপাদকেরা, যোগানেরা বেচতে চায় না বিপদে না পড়লে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে যোগান রেখা, তাহলে যোগান রেখাটা কি রকম হচ্ছে আমরা দেখি। যোগানে আমরা দেখেছি পজিটিভ রিলেশন। তার মানে কি? যে P1 দাম, তখন X1, P2 দাম বেড়ে গেল, X2 যোগান দিল, P3 তখন X3। তাহলে ব্যাপারটা হলো আমাদের বাড়তে আছে। তাহলে ব্যাপারটা বুঝছো, ডান দিকে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়।
তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন বাজার যোগান। তাহলে দেখো, যোগান হলো এইটা প্রাইস লেভেল, এ সাপ্লাই। তাহলে উৎপাদক যদি তিন ধরনের থাকে, এও যোগান দিচ্ছে, বি যোগান দিচ্ছে, সি। মানে বাজারে যদি ধান থাকে অল্প দামে অনেকে বিক্রি করছে, কিন্তু কেউ বিক্রি করতে চাচ্ছে না, এইরকম যদি থাকে, তাহলে বাজার যোগানটা কিভাবে হয়? 1 টাকা দামে এ 3 ইউনিট, বি 5 ইউনিট, এ 8 ইউনিট। তাহলে 5 3 8 আর 8 16 ইউনিট। তাহলে টোটাল বাজারে এই দামে 16 ইউনিট দিতে যাচ্ছে। যখন 2 টাকা দাম, তখন এ বি সি আলাদা আলাদা যোগান দিচ্ছে, টোটাল যোগান বাজারে। তাহলে বাজারেও আমরা যে দেখি, বাজারে যে ধানে ভর্তি, বিভিন্ন সময় বিভিন্ন কৃষক বা ধান বা অন্যান্য পণ্য, কাঁচা বাজারে যাও যে অনেকগুলো দোকান নিয়ে বসে আছে। তাহলে এই যে দামের যখন বাড়ছে, তখন দেখো এদের যোগানও বাড়ছে, যোগানও বাড়ছে, যোগানও বাড়ছে। তাহলে বাজারে যোগানও বাড়ছে, তখন দাম বাড়ে, তখন বাজারে যোগান বেড়ে যায়, যদি উৎপাদন স্বাভাবিক থাকে। তাহলে কার বা মার্কেট সাপ্লাই। মার্কেট সাপ্লাইটা কি? মার্কেট সাপ্লাই তখন বিষয়টা কি হলো, এই যে আমাদের এখানে 3টা সাপ্লায়ার আছে, এটার সিঙ্গেল সিঙ্গেল সাপ্লাই, দেখো সিঙ্গেল সিঙ্গেল সাপ্লাই লেখা। কিন্তু যখন টোটাল আমরা করি, তখন টোটাল করলে এই যে টোটাল দিয়ে এই মার্কেট সাপ্লাই দিয়ে যখন আমরা রেখা করব, তখন বাজার সাপ্লাই রেখা, তখন কিন্তু এই যে মার্কেট সাপ্লাই রেখা হয়ে যায়। দেখো আমাদের এখানে কি ছিল, এই যে 1, তখন এর 3, এর 5, 8 আর এর 16। তাহলে বাজারে তখন 16 থেকে, এই যে 1 এর 16, এখানে 3 5 8 থেকে স্টার্ট। আর হাইস্ট হলো কি, দেখো এখানে 10 এ যখন 15 18 16 18, তাহলে এখানে দেখো এই যে 10 এ এটা হলো 15, এটা 16 আর এটা 18। আর আমাদের এটাতে কি আছে, 49 মার্কেটে। তাহলে এই যে 10 এ হলো 49, এই যে 50 এর কাছাকাছি সোজাসুজি দেখো যে 49। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল যোগান রেখা উৎপাদকের যখন সমষ্টি আমরা করি, তখন আমরা সেটা কি হয়, মার্কেট সাপ্লাই রেখা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, মার্কেট সাপ্লাই রেখা কিভাবে অঙ্কন করতে হয়, কি জিনিস আমরা বুঝলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা তথ্যসূত্র দিয়ে দিলাম, কি বই তোমরা যে কোনো বই ব্যবহার করতে পারো। তাহলে আমরা একটু আরেকটু রিভিউ করি, আমরা আজকে আলোচনার মধ্যে কি কি বিষয় নিয়ে আসছিলাম। তাহলে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, সে বিষয়টা আমরা বুঝলাম। তারপর কি চাহিদা স্থিতিস্থাপকতা, 3 ধরনের স্থিতিস্থাপকতা, দাম, আয় এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা, সেই বিষয়টা আমরা পড়েছি, বুঝেছি। মজার বিষয়, তোমরা যদি ধরতে পারো, যদি ধরতে নাও পারো, তুমি বারবার আমার স্লাইডটা দেখবে, 2-1 বার দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কখনো সমস্যা হয়, তাহলে প্রথম যদি মনে করো আমার সাথে যোগাযোগ করবে বা আমার পরামর্শ চাচ্ছ, তাহলে নিচে আমার প্রথম পেজেই আমার ইমেলের ঠিকানা দেওয়া আছে, সেই ইমেল ঠিকানায় ঠিকানা করতে পারো। তাহলে এই যে আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ির ক্ষেত্রে কি বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এটা ঘটনাটা ঘটে। আর এই স্থিতিস্থাপকতা পরিমাপের 5টা ধরন, 5 প্রকারের স্থিতিস্থাপকতা: একক অপেক্ষা অধিক, একক অপেক্ষা কম মানে এককের চেয়ে কম, তারপরে কি একক স্থিতিস্থাপক মানে সমান সমান পরিবর্তন, আর অস্থিতিস্থাপক শূন্য বা অস্থিতিস্থাপক পরিবর্তন হয় না, দাম যাই হোক পরিবর্তন হোক। এখানে অসীম স্থিতিস্থাপক, তার মানে দামের পরিবর্তন না হলেও চাহিদা বাড়ে, ঠিক আছে, বাড়তে পারে, চাহিদার কোনো দামের কোনো পরিবর্তন হয় না। তারপরে এটা পরিমাপে 3 ভাবে পরিমাপ করা যায়, মোট আয় বা ব্যয় পদ্ধতি দিয়ে, তোমার ইনকামের আয় ব্যয় পদ্ধতিতে, সংখ্যাত্মক বা শতকরা পদ্ধতিতে করা যায়, আর একটা করে জ্যামিতিক পদ্ধতিতে করা যায়। আমরা আলোচনার ক্ষেত্রে শতকরা এবং জ্যামিতিক পদ্ধতিটাই বেশি ব্যবহার করেছি, মোট আয় পদ্ধতি ব্যবহার করতে পারো, বইয়ে আছে, তোমরা একটু দেখে নিও, বুঝতে পারবে, ধরতে পারবে, মূল বিষয়টা বুঝতে পারলে। সাপ্লাই কি আমরা বুঝলাম, মজুদ কি সেটাও বুঝলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো সাধারণ ব্যাপারে সাধারণ কথার মতো নয় অর্থনীতির কথাগুলো, এবং আমরা বিজনেসে এই টেকনিকটাই আমরা ব্যবহার করি। চাহিদা বলতে কার্যকরী চাহিদা বোঝায়, মজুদ বলতে আসলে প্রকৃত মজুদকে বোঝায়। যোগান রেখা, বাজার, বাজার যোগান এবং বাজার মার্কেট সাপ্লাই কা। প্রিয় শিক্ষার্থী, এখন মূল বিষয়টা হলো এই বিষয়গুলো কোথায় কাজে লাগে। এই ইকোনমিক্স এর ক্ষেত্রে, তোমার প্ল্যানিং এর ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে।
এবং তোমার আরো পরবর্তীতে অন্যান্য ইয়ারে ডিসিশন মেকিং এ এই জিনিসগুলো লাগবে। কোন প্রাইস নির্ধারণ করবে, মার্কেটিং পলিসির মাধ্যমে প্রাইস নির্ধারণ করবে, সে প্রাইস নির্ধারণের ক্ষেত্রে তোমার এই ইকোনমিক্স এর ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিষয়গুলো কাজে লাগবে এবং নির্দিষ্ট পণ্যের মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণ করার ক্ষেত্রে কাজে লাগবে এবং এই যে স্থিতিস্থাপকতা এবং সাপ্লাইয়ের বিষয়গুলো, কোন মার্কেটে প্রবেশ করা যাবে এবং কোনটাতে যাবে না, কোথায় কাস্টমারের নেচার কি রকম আছে সেইগুলো বোঝার জন্য কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে আলোচনা করব সেই বিষয়গুলো। তাহলে তোমরা, আজকে আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি আজকে আলোচনায়। আমাদের আলোচনা ঝুড়িতে আজকে যা যা ছিল, সাজানো ছিল, সবই তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। এখন তোমরা এগুলো বাসায় পড়বে। এগুলো এই ভিডিওটা দেখার পর তোমরা যদি বইগুলো খুলে দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। তোমাদের কাছে যে বই থাকুক না কেন সেটা তোমরা পড়ো, তাহলে বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যায়ে আমরা শেষ করতে চাই। তোমাদেরকে অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা সুস্থ সুন্দর স্বাভাবিক থাকো, পড়াশোনায় মধ্যে থাকো, অগ্রগতি করো, সামনে ভালো করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।